নমস্কার, সবাইকে হেল্পলাইনে স্বাগত জানাই। হেল্পলাইন আপনার আমার সবার স্বাস্থ্যের কথা বলে। আমরা কিভাবে সুস্থ থাকব, কিভাবে জীবনে বেঁচে থাকব সুস্থভাবে, সেই পথ দেখানোর একটা ওয়ে। অবশ্যই আমরা কিছু টিপস এবং কিছু ধারণা পেয়ে যাই হেল্পলাইনের হাত ধরে। আজকে এমন একটা বিষয় রেখেছি, বিষয়টা ভীষণ কমন একটা বিষয়, পাইলস। আমরা সবাই জানি যে পাইলস বা অশ্ব যাকে বলছি আমরা, এই যে পাইলস কত রকমভাবে ব্যাখ্যা করা যায়। আসলে পাইলসটা কি, অনেক সময় দেখা যায় অনেকের মিথ আছে। যদি অ্যানাল ক্যানেলে কোনো রকম প্রবলেম হচ্ছে, কোনো রকম ব্লিডিং হচ্ছে, ব্যথা রয়েছে, ফোলা রয়েছে, সবাই মনে করছে হয়তো বা পাইলস হতে পারে। আদতে কি তা? সেটা কিন্তু একেবারেই নয়। কোনটা ঠিক, কোনটাকে আমরা প্রকৃতপক্ষে পাইলস বলবো, সেটা বলে দেবেন একজন ফিজিশিয়ান। এবং আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কি করে প্রতিকার করা যায়। কারণ আমরা যদি জানি যে কি কি কারণে পাইলস হতে পারে, আমরা সেগুলোকে যদি একটু নিয়ম মেনে চলি, কিছু রেস্ট্রিকশন মেনে চলি, আমাদের পাইলস নাও হতে পারে। কিংবা যদি পাইলস হচ্ছে, সঠিক সময় আমরা ট্রিটমেন্টের মাধ্যমে সেরে উঠতে পারি। আজকের আমাদের বিষয় পাইলস। আমাদের এ বিষয়ে যিনি আলোচনা করবেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন সরাসরি ডক্টর পি.কে. নিমানি, সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জন। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। আমরা আজকে পাইলস নিয়ে কথা বলবো ডক্টর। বহু মানুষকে আমি বলতে শুনেছি, দেখেছি, তারা বলেন যে তার পাইলস হয়েছে, নানা রকম ব্যথা রয়েছে, ব্লিডিং রয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন তিনি ট্রিটমেন্ট করাতে গেলেন, ডক্টর কিন্তু বললেন না, এটা কিন্তু আদৌ পাইলস নয়। পরে আবার বললেন যে না, আমরা ভেবেছিলাম পাইলস, কিন্তু এটা কিন্তু পাইলস নয়। তো প্রথমেই জানতে চাইবো যে পাইলস আমরা কাকে বলবো? আপনি ঠিকই বলেছেন। আমার কাছে অনেক পেশেন্টগুলো আসে, তারা প্রথমেই এসে বলে ডাক্তারবাবু আমার অর্শ হয়েছে। তখন আমরা এত বছর প্র্যাকটিস করছি, এর মধ্যে অভিজ্ঞতায় আমরা বুঝতে পারি যে জনগণ কিন্তু রেকটাম অ্যানাল ক্যানাল রিজনে যাই হোক না কেন, তারা মনে করে তার অর্শ হয়েছে, কিন্তু সেটা সবসময় ঠিক না। তো কিন্তু সে নিজের হিস্ট্রিটা বলবে না, আমার কী অসুবিধা সেটা বলবে না, আমার অর্শ হয়েছে এখান থেকে শুরু করে। তখন মাঝে মাঝেই আমি বলি, ভাই আমি তো বেশি পড়াশোনা লেখাপড়া করিনি, সেই জন্য অর্শটা কী আমি জানি না, তুমি আমাকে অর্শটা কী একটু বুঝিয়ে দাও। তখন সে বলে না, আমার ওখানে একটু ব্যথা হয়। আমি বলি কি রক্ত টক্ত পড়ে? না, রক্ত টক্ত কিছু পড়ে না। আমি বলি তাহলে তুমি অর্শ বলছো, পাইলস বলছো কেন? না, আমি তো জানি ওখানে যা হয় তাই পাইলস। আমি বলি তা কিন্তু না, সেই জন্যই বলছি ওখানে একটা ফিশার হলেও এটা হতে পারে, একটা অ্যাবসেস হলেও হতে পারে, অনেক কিছু হতে পারে ওই জায়গাতে, সব জিনিস কিন্তু পাইলস নয়। পাইলস যেটা হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল থেকে, মানে জিআই ট্র্যাক্ট থেকে যে ব্লিডিংটা হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল থেকে, এটা ফ্রেশ ব্লিডিং হয়, which is usually painless fresh bleeding from the rectum anal canal, যেটা হচ্ছে দ্যাট ইজ পাইলস। কিন্তু এটাও ঠিক যে ফ্রেশ ব্লিডিং কিন্তু অন্য কারণেও হতে পারে। রেকটাম অ্যানাল ক্যানালে কোনো টিউমার, ক্যান্সার যদি থাকে তার জন্যই হতে পারে। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে পাইলস মনে করে হালকাভাবে নেওয়া উচিত নয়। সেই জন্য ব্লিডিং পাইলস যদি থাকে, পেনলেস ব্লিডিং পাইলস যদি থাকে, ব্লিডিং ফ্রম জিআই ট্র্যাক্ট যদি থাকে, তাহলে সেটা মোস্ট লাইকলি কমনেস্ট ডিজিজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইলস। কিন্তু যেটা হচ্ছে অন্য জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যাতে আমরা কোনো বড় রোগটাকে যেন মিস না করি। তো কিন্তু এটাও ঠিক যে পেনলেস ব্লিডিং আমি বললাম, কিন্তু পাইলস সবসময় যে পেনলেসই থাকবে তা কিন্তু নয়। পাইলস কিন্তু কমপ্লিকেশন হলে, কিন্তু এটা পুরনো পাইলস বা কিছু কমপ্লিকেশন ডেভেলপ করলে, ওখানে থ্রম্বোসিস হলে, এগুলো হলে কিন্তু পেনফুল হতে পারে। আর পাইলস যদি থাকে, তো পাইলস একা নাও থাকতে পারে, তার সঙ্গীরাও থাকতে পারে, তার সঙ্গে ফিশারও থাকতে পারে, দেন ইট বিকামস পেনফুল সিচুয়েশন। সো পেনলেস ব্লিডিং পার রেকটাম ইজ নর্মালি পাইলস, কিন্তু তার সঙ্গে ফিশার থাকতে পারে, অ্যাসোসিয়েটেড অন্যান্য জিনিস থাকতে পারে। সেই জন্যে পেনলেস জিনিসটা আমি বললাম, কিন্তু এটা মাঝে মাঝে পেনফুলও হতে পারে। আর তাছাড়া ওখানে কোনো সুয়েলিংও হতে পারে, এইসব জিনিসগুলো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে ইফ দি পাইলস ইজ কমপ্লিকেটেড। আচ্ছা ডক্টর, এই যে আপনি বললেন অন্যান্য ডিজিজ হতে পারে, পাইলস থেকে বেসিক্যালি কি কি ধরনের ডিজিজ হতে পারে? পাইলস থেকে হবে কিনা সেটা বলা উচিত নয়, কিন্তু পাইলসের সঙ্গে থাকতে পারে। আচ্ছা। যেমন অনেক বেসিক্যালি কি হয়, মানুষ ঠিক রিয়েলাইজ করতে পারে না, কিন্তু তার কনস্টিপেশন হয়েছে,
পায়খানা কষে গেছে, সেখানে কিন্তু আস্তে আস্তে যখন হার্ড স্টুল হয়ে যায়, হার্ড স্টুলটাকে ফোর্সফুলি বার করতে গিয়ে কিন্তু তখন কিন্তু প্যাসেজটা কিন্তু ফেটে যেতে পারে। তো সেটা যে ফেটে যায় তাকে আমরা ফিশার বলি। দ্যাট ইজ আ পেনফুল কন্ডিশন। যখনই পায়খানা করে তখন সাংঘাতিক ব্যথা হয়, আর সেই ব্যথাটা কিন্তু পায়খানা করার পরে অনেকক্ষণ চলে। এটা হচ্ছে সিমটম, ফিশারের কমনেস্ট সিমটম। তার সঙ্গে যেটা হচ্ছে অ্যাডিশনালি যেটা হতে পারে, ওখানে একটা সুইলিং হয়ে যেতে পারে, তাকে আমরা সেন্টিনেল পাইলস বলি। তো এটাতে কিন্তু ব্লিডিং যেটা হচ্ছে পাইলসের মতন ব্লিডিং হয় না, পেনলেস কন্ডিশন। তার সঙ্গে কিন্তু অনেকবার যেহেতু ওটা ফেটে গেছে, স্টুল যখন পাস করছে তার সঙ্গে কিন্তু স্টুল তার গায়ে স্টুলের গায়ে লেগে কিন্তু ব্লাড থাকতে পারে, মানে স্টুলের গায়ে একটা লাইনের মতন ব্লাড লেগে আছে, এরকম সিমটমসগুলো দেখা যায় ফিশারে। তো সেই জন্য তার ব্লিডিং সেখানেও হচ্ছে, ব্লিডিংয়ের প্যাটার্ন ডিফারেন্ট। স্টুলের গায়ে লেগে পড়ছে, যে অথচ কিন্তু পাইলসে কিন্তু ফোটা ফোটা করে ব্লিডিংটা হয়। তো ব্লিডিংয়ের প্যাটার্ন ডিফারেন্ট। তো ফিশার হতে পারে। অনেকবার যেটা হচ্ছে ওখানে একটা সুইলিং হলো, ওখানে একটা অ্যাবসেস হয়েছে, সেটা পেনফুল কন্ডিশন, এটা হতে পারে। তাছাড়া যেটা হচ্ছে যে কমনেস্ট ডিজিজ সেটা ওখানে দেখা যায় ফিস্টুলা। অনেকবার কী হয়, ওখানে একটা ওপেনিং থাকে, সেখান থেকে মাঝে মাঝে জল বা মাঝে মাঝে পাস বা মাঝে মাঝে ব্লাড এগুলো বেরোতে পারে। আর সেটা এগুলো বেরোচ্ছে, তারপর দেখা গেল কিছুদিন পরে ওটা নিজেই বন্ধ হয়ে যায়। পেশেন্ট মনে করে আমি সেরে গেছি, কিন্তু কিছুদিন পরে আবার হয়, আবার সেম প্যাটার্ন, সোয়েলিং, ফেটে যায়, রস বেরোয়, তারপরে আবার হিল করে যায়, আবার কিছুদিন পেনলেস, সিমটমলেস থাকে। তো এইটা হচ্ছে ফিস্টুলার সিমটমস। তো সেই জন্যে পাইলসের, ওটা আদৌ পাইলস কিনা, ওটা ফিশার, ফিস্টুলা, অ্যাবসেস, ক্যান্সার, অনেক কিছু হতে পারে। সেই জন্যে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু ডায়াগনোসিস করানো উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর, এই যে দীর্ঘদিন দেখা গেল বহু মানুষের এরকম একটা টেন্ডেন্সি থাকে, হঠাৎ করে দেখলো স্টুলের সাথে ব্লাড পাস করছে, স্টুলের সাথে ব্লাডও রয়েছে, এবং বহুদিন ধরে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, আপনি যেটা বলছিলেন, আবার হয়তো একইভাবে রেকার করছে। যদি সেটা পাইলস হয়, বহুদিন ডক্টরের কাছে দেখালেন না, বহুদিন ডক্টরের কাছে গেলেন না, এর থেকে কি হতে পারে? অ্যাকচুয়ালি পাইলস যেটা রয়েছে, বহু নর্মালি পাইলসে এটাই সাইক্লিক ব্লিডিং, মানে এখন ব্লিডিং হচ্ছে, তারপর দেখা গেলো 2 মাস কিছুই হলো না, তারপরে আবার একটা ব্লিডিং এপিসোডসগুলো হলো, তারপরে আবার 2 মাস কিছুই হলো না। তো যে 2 মাস কিছুই হয় না, পেশেন্ট ভাবে আমি সেরে গেছি, কিন্তু সেরে কিন্তু যায়নি, যেহেতু সেই পিরিয়ডে হয়তো তার প্রিডিসপোজিং ফ্যাক্টরস, যেটা আমি বললাম কনস্টিপেশন হয়নি, তার জন্য কিন্তু ব্লিডিংটা হয়নি। তো এই জিনিসটা যেটা হচ্ছে, যেটা আমরা দেখতে পাই যে ব্লিডিং হচ্ছে, তারপরে ব্লাডলেস পিরিয়ড, যেটা যে সেই পিরিয়ডে কোনো ব্লিডিং হয়নি, তারপরে আবার ব্লিডিং হলো, এইরকমভাবে যেহেতু চলে, এই পেশেন্টগুলো কিন্তু বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। হয়তো দেখা গেল 5 বছর, 10 বছর, 7 বছর, 12 বছর পুষে রেখেছে, তারপরে ডাক্তারের কাছে আসছে যখন জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে যায়। আর শুধু তাই না, পাইলস তো বেসিক্যালি ওখানে রেকটাম অ্যানালকোনে যে ওয়ালটা আছে, মিউকোসা যেটা রয়েছে, সেই মিউকোসা অনেকবার প্রোল্যাপস করে বাইরে বেরিয়ে আসে। তো সেটা দিয়ে আমরা গ্রেডিং করি, পাইলসে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এরকম করি। অনেকবার ওই মিউকোসাল প্রোল্যাপস হয়, সেটা বাইরে এসে কিন্তু ইনফ্যাক্ট পুরো মিউকোসা বাইরে চলে এসছে, তারপরে আবার ঠেললেও ভেতরে ঢোকে না, এইরকম তাকে আমরা গ্রেড 4 পাইলস বলি। তো এইরকম হলে তখন মিউকোসা যেহেতু বাইরে থাকে, তো যে জিনিসটার ভেতরে থাকার কথা সে যখন বাইরে থাকে, এবং বাইরের জিনিসের সঙ্গে ঘষা লাগে, তার জন্য তো সে তৈরি করা হয়নি জামা কাপড়, যেখানে বেঞ্চে, টেবিলে, চেয়ারে বসছি, সেই সব জায়গাগুলো, তার জন্য ওখানে আলসারেশন হতে পারে, তার জন্য ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, এই সবগুলো কমপ্লিকেশনসগুলো হতে পারে। যদি পাইলসটা অনেক পুরনো আনট্রিটেড যদি থেকে যায়, তখন এইসব কমপ্লিকেশনগুলো দেখা যেতে পারে। এই যে পাইলস, বহু মানুষের কিন্তু এই সমস্যাটা রয়েছে, প্রত্যেকটা মানুষ জানেন, এবং কনস্টিপেশনটা ভীষণ একটা কমন ব্যাপার। অনেকে দেখা যায় যে তার সঠিক সময় স্কুলে পৌঁছতে হবে, বা কলেজ কিংবা কাজের জায়গায় পৌঁছতে হবে, দীর্ঘদিন থেকে একটা কনস্টিপেশনে ভুগছে। এখানেও একটা অ্যালার্মিং সিমটম, দীর্ঘদিন কনস্টিপেশন থাকে। তো ডক্টর, বেসিক্যালি পাইলসটা কি কারণে হয়? পাইলসের কমনেস্ট কারণ কিন্তু কনস্টিপেশন, কমনেস্ট কারণ হচ্ছে কনস্টিপেশন। আর এখন তো যা অবস্থা হয়েছে, এখন লাইফটা এত ফাস্ট হয়ে গেছে, এখন লোকের কাছে খাওয়ার সময় নেই। আর আমি যদি বলি তাদেরকে মানে খুব হাই ফাইবার ডায়েটটা খাও,
হাই ফাইবার ডায়েট খেতে গেলে তাকে চিবোতে হবে, বসে খেতে হবে, তার জন্য সময় দিতে হবে। তার থেকে কোন ফাস্ট ফুডটা নিলাম, চট করে খেলাম, আবার অফিসে ঢুকে গেলাম। একদম। তো এই যে ফাস্ট লাইফটা হয়েছে, ফাস্ট লাইফের প্রাইসটাই আমাদেরকে পে করতে হচ্ছে এখানে। কারণ যদি ফাস্ট লাইফ যদি থাকে, সেখানে খাবার দাওয়ার মধ্যে যদি ফাইবার কন্টেনিং ডায়েট যদি না থাকে, তাহলে কিন্তু স্টুলের পরিমাণ কমে যায়। আমরা যে নন ভেজিটেরিয়ান ফুড খাচ্ছি, এই ফাস্ট ফুডটাও একটা কারণ হতে পারে। ফাস্ট ফুড একটা ডেফিনিট কারণ। আচ্ছা। ফাস্ট ফুড একটা ডেফিনিট কারণ। আর বিশেষ করে নন ভেজিটেরিয়ান ফুড যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু ফাইবার কন্টেন্টই জিরো। তো সেখানে যেহেতু ফাইবার কন্টেন্ট জিরো, মানে আমি বলবো না যে আপনি নন ভেজিটেরিয়ান ফুড খাবেন না, কিন্তু নন ভেজিটেরিয়ান ফুড যদি খান, তাহলে তার সঙ্গে কিন্তু আপনি ফাইবারটাকে, অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ফাইবারটাকে তার সঙ্গে সাপ্লিমেন্ট করবেন। সেটা যদি না করেন, তাহলে আস্তে আস্তে কনস্টিপেশন ডেভেলপ করবে। কারণ খাওয়া দাওয়ার মধ্যে কোনো যদি রাফেজ যদি না থাকে, তাহলে স্টুলের পরিমাণ কম হবে। পরিমাণ কম হলে ইন্টেস্টিনে যে আমরা যে পেরিস্টলসিস বলি, সেই পেরিস্টলসিসটাকে ইনিশিয়েট করতে পারবে না। তবে যেটুকু স্টুল থাকবে সেটা আরও শুকিয়ে যাবে, আরও শক্ত হবে। শক্ত হতে হতে যখন বেরোবে, তখন মানে পুরো টিয়ার করে বেরোবে, তখন ফিশার অ্যান্ড পাইলস দুটোই ডেভেলপ করতে পারে। সেই জন্যে নন ভেজিটেরিয়ান ফুড খাওয়ার জন্য আমি না বলছি না, কিন্তু তার সঙ্গে কিন্তু অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ফাইবার অ্যাড করবেন। যদি করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু পাইলস ডেভেলপ করার সম্ভাবনাটা খুব হাই থাকছে। তো ডায়েটারি কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাই ফাইবার কন্টেনিং ডায়েট থাকা উচিত, যাতে স্টুলের পরিমাণটা ভালো হয়। পরিমাণ যদি ভালো হয়, স্টুল স্মুথ হবে আর প্যাসেজটা স্মুথ হবে, তাতে কিন্তু পাইলস ডেভেলপ করার সম্ভাবনাটা অনেক কম থাকবে। আচ্ছা ডক্টর, এই যে ফুড হ্যাবিট, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, মানে কনস্টিপেশনকে যদি প্রিভেন্ট করতে হয়, তাহলে ফুড হ্যাবিট যেটা আপনি বলছেন। অন্য কোনো কারণেও কি কনস্টিপেশন হতে পারে? কোনো প্যাথোলজি থাকতে পারে এর পেছনে? কনস্টিপেশন অন্যান্য কারণ, ডায়েটারি ফুড হ্যাবিট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্যে কনস্টিপেশন হতে পারে। তাছাড়া অন্যান্য কারণ যেটা হচ্ছে অনেকগুলো ডিজিজ কন্ডিশনস আছে যার জন্য হতে পারে। মানে ইনফ্যাক্ট যেখানে ইন্টেস্টিনাল মোটিলিটি কমে যায়, সেরকম যদি কন্ডিশনস থাকে, তার জন্য হতে পারে। অ্যান্ড ইনফ্যাক্ট সব থেকে ইম্পর্টেন্ট কথাটা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে হতে পারে। প্রেগনেন্সি ইজ ওয়ান অফ দি কন্ডিশনস যেখানে কিন্তু পাইলস ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আপনি দেখবেন অনেক মহিলাদের প্রেগনেন্সির পরে তাদের পাইলস ডেভেলপ করেছে। সো প্রেগনেন্সি ইনডিউসড পাইলসও হয়, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর তারপরে কিন্তু পাইলস ডেভেলপ করার একটা ভালো প্রবণতা থাকে। কিন্তু প্রেগনেন্সি ইনডিউসড পাইলস ইন মোস্ট অফ দি কেসেস ডেলিভারির পরে নিজেই রিগ্রেস করে যায়। ইন সার্টেন কেসে যেখানে রিগ্রেস করে না, সেখানে ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিন্তু মোস্ট অফ দি কেসে কিন্তু আফটার ডেলিভারি, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু তার ব্লিডিং হচ্ছে রেকটাম থেকে, কিন্তু আফটার ডেলিভারি কিন্তু সেগুলো আস্তে আস্তে কমে যায়। আর এখন পাইলসটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা এজের পরে কিন্তু নয়, বেসিক্যালি একটু বয়স্কদের মধ্যে বেশি হয়, কিন্তু এখন খুব ইয়াং এজে তাদের মধ্যেও দেখা যাচ্ছে পাইলস ডেভেলপ করছে। যেটা আমি আগে বললাম, ইয়াং এজেই তো ফাস্ট ফুড কালচারটা বেশি আছে, ইয়াং এজেই তো ফাস্ট লাইফ আছে, ইয়াং এজে তো তাদের অফিসের প্রেশার, চাপ সব নিতে হচ্ছে। প্লাস আজকাল তো ট্রাভেলিংটা প্রচুর বেড়ে গেছে। আজকাল যেরকম জব প্রোফাইল লোকেদের হচ্ছে, তাদের মধ্যে ট্রাভেলিংটা অনেক বেড়ে গেছে। সেই জন্য যত হায়ার মানে যত সোশ্যাল ল্যাডারে মানুষ উপরে উঠছে, তত কিন্তু তার লাইফস্টাইল ইরেগুলার হয়ে যাচ্ছে। তো তার ফলে তার খাওয়া দাওয়ার টাইমিংস গন্ডগোল হচ্ছে, খাওয়া দাওয়ার টাইপ গন্ডগোল হচ্ছে, খাওয়া দাওয়ার মধ্যে কোনো ব্যালেন্স ডায়েট বলে কিছু থাকছে না। এই জিনিসগুলো সোশ্যাল ল্যাডারে উপরে উঠতে গেলে আই থিঙ্ক দিজ আর দি প্রাইস উই আর পেইং। তো সেই জন্য এটা লাইফস্টাইল ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট রিজন ফর ডেভেলপমেন্ট অফ পাইলস। ইনভেস্টিগেশন বেসিক্যালি কি থাকে, মানে যার উপরে বেস করে একদম সঠিক একটা ডায়াগনোসিস যে এটা পাইলস? এটা বেসিক্যালি আমরা যেটা হচ্ছে পাইলস, যেটা হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা প্রক্টোস্কোপি এক্সামিনেশন করেও বুঝতে পারে যে ওখানে পাইলস আছে। কিন্তু তারপরে যেটা আমি বললাম, পেশেন্টের ক্যান্সার হতে পারে, তার জন্য ওটা হতে পারে, ক্যান্সারের জন্য সেকেন্ডারি পাইলস হতে পারে। তো সেই জন্যে এটা দেখার দরকার যে আমরা কিছু উপরে কিছু মিস করছি কিনা। তো তার জন্য কোলোনোস্কোপিক এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলোনোস্কোপিক এক্সামিনেশন করলে বোঝা যায় যে ওখানে মানে কোলনে কোনো গ্রোথ কিছু আছে কিনা, অন্যান্য কোনো কারণ, ব্লিডিংয়ে অন্যান্য কোনো কারণ ওখানে এক্সিস্ট করছে কিনা। সেখানে আলসারেটিভ কোলাইটিস হতে পারে, কোলনের মধ্যে ডিফারেন্ট আলসারস আছে, সেখান থেকে ব্লিড করছে,
বা ওখানে কোনো গ্রোথ আছে, ক্যান্সার আছে, তার জন্য ব্লিড করছে, বা ওখানে ক্রোনস বা অন্য কোনো ডিজিজ আছে তার জন্য ব্লিড করছে, এইসব কারণগুলোর জন্য ব্লিডিং হতে পারে। সেই জন্য একটা কোলোনোস্কোপি এক্সামিনেশন অবশ্যই করানো উচিত। তার সঙ্গে একটা স্টুল এক্সামিনেশন করা উচিত। যদি ব্লিডিংটা খুব সিগনিফিকেন্ট না থাকে তাহলে একটা স্টুল এক্সামিনেশন করলে স্টুলের মধ্যে ব্লাড আছে কিনা তাতে বোঝা যায় যে উপর থেকে যে রিজনটা আমি দেখলাম, নিজের চোখে দেখলাম, তার বিয়ন্ড কিছু এমন কারণ আছে কিনা যেখান থেকে ব্লিডিং হতে পারে। তো সেই জন্য কোলোনোস্কোপি এক্সামিনেশন ইজ এ মাস্ট। আমাদের ইউজুয়াল যেটা আমরা রুটিন এক্সামিনেশন অফ ব্লাড করি তার মধ্যে হিমোগ্লোবিন কীরকম আছে, অ্যানিমিয়া ডেভেলপ করছে কিনা সেগুলো আমাদের দেখা দরকার। আর ডেফিনেটলি অন্য কোনো যেখানে সোর্স কিছু আছে কিনা সেটাও আমাদের দেখা দরকার। বহুদিন যদি পাইলসটা স্টে করে সেক্ষেত্রে কি একটা মানুষের অ্যানিমিয়াও হতে পারে? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে গেলে আমার জীবনের একটা অভিজ্ঞতা, মানে অলমোস্ট 30 বছর আগের ঘটনা। আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, তার নিঃশ্বাস কষ্ট ছিল, তার ফ্যামিলি ওটাই বলছে তার নিঃশ্বাস কষ্ট হচ্ছে। বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছিল, তারা অ্যাজমার জন্য এইসবগুলো জন্য, সিওপিডির জন্য তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শ্বাসকষ্ট হলে ওগুলো করা হচ্ছিল। আমার কাছে যখন এলো আমি তাকে এক্সামিন যখন করলাম তখন দেখলাম তার তো সিভিয়ার অ্যানিমিয়া আছে, চোখ একদম পেল। তারপর ওর সঙ্গে আরও কথা বলতে গেলে জানতে পারলাম যে তার পাইলসের ব্লিডিংটা হয়। যেমন অ্যাজ ইউজুয়াল সব মানুষ যেরকম থাকে সেরকম পাইলসের ব্লিডিং হচ্ছে, তাকে সে গুরুত্ব দেয় না, পাইলসের ব্লিডিংটাকে ইগনোর করে চালিয়ে যাচ্ছিল। তারপরে আমি ব্লাড টেস্ট করলাম, হিমোগ্লোবিন পেলাম প্রায় 3.4 গ্রাম হিমোগ্লোবিন পেলাম মাত্র। এত সিভিয়ার অ্যানিমিয়া তার ছিল। তারপরে যে পাইলসের চিকিৎসাটা, তারপর আলটিমেটলি আমি লাইফ থ্রেটনিং কন্ডিশন, তার জন্য যেহেতু তার হিমোগ্লোবিন এত লো, তার অ্যাকচুয়ালি অক্সিজেনটাকে তো ক্যারি করে ব্লাড। যদি ব্লাডই যদি না থাকে শরীরে তখন অক্সিজেন শরীরে তো যেতে পারছে না। টিস্যুর যেটুকু অক্সিজেন দরকার সে ওইটুকু ব্লাডকে 10 বার দৌড় করাচ্ছে যে তুই এতটা অক্সিজেন নিয়ে আয়। সো ন্যাচুরালি তার হার্টের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, তার রেসপিরেটরি কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, কারণ তাকে বেশি টাইমস ব্রিথ করতে হচ্ছে টু ক্যারি দি সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন। তো সেই জন্য সিভিয়ার অ্যানিমিয়া ইজ ওয়ান অফ দি কজেস অফ শর্টনেস অফ ব্রেথ, অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়ার কজটা ছিল পাইলস। আমি পাইলসের চিকিৎসা করলাম, তার রেসপিরেটরি ডিফিকাল্টি শেষ হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার করে গেল। সেটা আমার জীবনের একটা অভিজ্ঞতা যে পাইলস এইভাবেও প্রেজেন্ট করতে পারে। এবং এই কারণেই বোধহয় কোনো প্রবলেম হলে ডক্টরের আগে কাছে যাওয়া উচিত, কারণ ডক্টর ঠিকঠাক ডায়াগনোসিস করবেন কি প্রবলেম। তো সেই জন্য পাইলসটাকে এতটা ইগনোর করা উচিত নয় যে পাইলসের জন্য সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে, তার জন্য রেসপিরেটরি ডিফিকাল্টি এগুলো হতে পারে, অ্যান্ড দিস মে বিকাম আ লাইফ থ্রেটনিং কন্ডিশন। শুধু এটাই নয়, তারপরে অনেক পুরনো যদি পাইলস থাকে তাহলে কিন্তু পাইলসটা আস্তে আস্তে প্রোল্যাপস করতে থাকে, নিচে ঝুলতে থাকে, আস্তে আস্তে সে এনএসের বাইরে চলে আসে। যখন বাইরে চলে আসে তখন অ্যাজ ইউজুয়াল জামা কাপড়ের সঙ্গে ঘষা লাগছে, তারপরে চেয়ারে বসছি তখন চেয়ারে ঘষা লাগছে, এইসবগুলোর জন্য কিন্তু ওখানে আলসারেশন হতে পারে। আলসার যদি হয় সেখান থেকে ইনফেকশন হতে পারে, অ্যাবসেসেসগুলো ডেভেলপ করতে পারে, এইসব কমপ্লিকেশনসগুলো হতে পারে। আর মাঝে মাঝে পাইলসে কী হয়, মাঝে মাঝে ওখানে থ্রম্বোসিস হতে পারে পাইলসের। পাইলস তো অ্যাকচুয়ালি ওখানে ভেন্স যেগুলো আছে সেগুলো সোয়েল করে যায়, সেগুলো তো পাইলস। তো সেখানে অনেকবার ব্লাডটা ওখানেই ক্লট করে যায়, তাকে আমরা থ্রম্বোসিস বলি। তো থ্রম্বোসিস হলে তখন একটা বড় সোয়েলিং ডেভেলপ করে যায়, অ্যান্ড ইট বিকামস ভেরি পেনফুল। তখন কিন্তু ইমার্জেন্সি বেসিসে চিকিৎসাটা করতে হয়। তো এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশনস অফ পাইলস যদি আনট্রিটেড থেকে যায়। বেশ কিছু মানুষের রয়েছে যে পাইলস আছে, একটা সোয়েলিং রয়েছে অ্যানাস রিজিয়নে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা মেডিসিন খাচ্ছে, বহুদিন ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরেও কিন্তু যে সোয়েলিংটা ডেভেলপ করে গেছে হয়তো কিছুটা রিডিউস করলেও দেখা যাচ্ছে থেকেই যাচ্ছে সোয়েলিংটা। এর কারণটা কি? এগুলো তো স্টেজেস, পাইলসের যে আমরা 4টে স্টেজ বলি, যেমন প্রথম স্টেজ যেটা হচ্ছে তাতে পাইলসটা কিন্তু রেকটামের ভেতরেই আছে, এনাসের ভেতরেই আছে, বাইরে থেকে দেখা যায় না। স্টেজ 2 আমরা বলি যখন ওটা বাইরে চলে আসে, পায়খানা করার সময় যখন প্রেশার দেয় তখন বাইরে আসে, তারপর নিজেই ভেতরে চলে যায়। এই স্টেজ 3 আমরা বলি বাইরে আসে, হাত দিয়ে ঠেললে ভেতরে চলে যায়, বাইরে চলে আসে কিন্তু তারপরে বাইরে থেকে যায়, কিন্তু ঠেললে ভেতরে চলে যায়, না ঠেললে ভেতরে যায় না। এই স্টেজ 4 বলি যে বাইরে এলো আর বাইরে যতই ঠেলুক না কেন ভেতরে ঢোকে না। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ পাইলস, যে বাইরে বেরিয়ে আসছে আপনি যেটা বলছেন, দ্যাট মে বি স্টেজ 4 পাইলস। স্টেজ 4 পাইলস যখন থাকে তখন কিন্তু চিকিৎসাটা খুব জরুরি হয়ে যায়, কারণ না করলে কিন্তু
অনেক রকম কমপ্লিকেশন যেগুলো আমি বললাম সেগুলো ডেভেলপ করতে পারে। এই প্রসঙ্গে আসি ডক্টর, যে এই যে আমরা যখন বলি প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট সম্ভব এবং ডিপেন্ড করছে কোন স্টেজে দাঁড়িয়ে আছে। একেবারে এক্সট্রিম স্টেজে হয়তো কিছুটা ম্যানেজমেন্ট সম্ভব, কিন্তু কিউর পসিবল নয়। তো এই যে পাইলসের ট্রিটমেন্টটা একটু শুনবো, মানে যদি কোনো মানুষ অনেক দিন ডিলে করে ফেললো, স্টেজ 4-এ দাঁড়িয়ে আছে তার কন্ডিশনটা, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা পসিবল? না, স্টেজ 4-এ যদি থাকে তাহলে তো সার্জারি ছাড়া উপায় নেই, সার্জারি করতেই হয়। আর্লি স্টেজ যদি থাকে তাহলে কিন্তু অনেক রকম চিকিৎসা দেওয়া যেতে পারে, যেমন ব্যান্ডিং করা যেতে পারে বা ওখানে স্ক্লেরোথেরাপি করা যেতে পারে। স্টেজ 1 যদি পাইলস থাকে তাতে এগুলো করা যেতে পারে, যেগুলো ওপিডি প্রসিডিওর, তার জন্য কোনো ভর্তি হতেও হয় না, কিছু করতে লাগে না। কিন্তু স্টেজ 2, 3, 4 যেগুলো আছে, আর কতটা ব্লিডিং হচ্ছে সেই পরিমাণের উপর ডিপেন্ড করছে। তো সেই রকম যদি থাকে বা কতটা প্রোল্যাপস করে গেছে সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার লাগে। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট তো আস্তে আস্তে ইভলভ করছে, যেমন ব্যান্ডিং, স্ক্লেরোথেরাপি এগুলো বললাম, তারপরে ক্রায়োথেরাপি এসেছিল কিন্তু ইট ডিড নট সাকসিড, আস্তে আস্তে উঠে গেল। এখন যে তারপর সার্জারি যেটা হচ্ছে, সার্জারি তো করাই যায়, সার্জারি ছাড়া এখন যেটা ট্রিটমেন্ট যেগুলো এসছে সেগুলোর মধ্যে একটা লেজার থেরাপি চলে এসছে। লেজার দিয়ে যেটা ভেন্স যেগুলো ফুলে যায়, যেখান থেকে ব্লিডিংটা হয়, সেই জায়গাতে একটা লেজার বিমটা দিয়ে ওই জায়গাটাকে পুড়িয়ে দেওয়া যেতে পারে, যাতে ওই ভেন্সগুলো সব ব্লকড হয়ে যায়, তার ফলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সিটা কমে যায়। সেই লেজার থেরাপি করা যেতে পারে, উইচ ইজ নট আ ভেরি পেনফুল কন্ডিশন। সেটা কিন্তু একদিন হাসপাতালে থাকলে কিন্তু লেজার থেরাপি করে পেশেন্ট বাড়ি চলে আসতে পারে। আর তারপরে যদি রিকারেন্সও যদি হয়, দিস প্রসেস ক্যান বি রিপিটেড। এটা এমন কিছু বড় প্রসেস নয় আর পেনফুল প্রসেস নয়, সেই জন্য এটাকে রিপিটও করা যেতে পারে। আর যেটা রয়েছে, যদি স্টেজ 4 পাইলস যদি থাকে, যে পাইলস বাইরে বেরিয়ে এসছে, ইন দ্যাট কেস হিমোরয়েডিকটমি স্টেপলার্স চলে এসছে, স্টেপলার হেমোরয়েডোপেক্সি চলে এসছে। সেখানে কিন্তু সেই পাইলসটাকে একটা স্টেপলার দিয়ে আমরা কিন্তু অলরাউন্ড কেটে দেওয়ার ফলে, কেটে দিয়ে জিনিসটাকে উপরে তুলে দিই। উপরে তুলে দিলে কিন্তু সেই পাইলসটা কিন্তু ব্লিডিংটা থেমে যায়, আর যেটা বাইরে বেরিয়েছিল সেটাও ভেতরে ঢুকে যায়। দিস ইজ অলসো রিজনেবলি পেনলেস কন্ডিশন, কিন্তু ডেফিনেটলি কস্ট ইনভলভ আছে, ওটার মধ্যে কস্টিংটা অনেকটা বেশি পড়ে। তো সেটা কিন্তু দ্যাট ইজ অ্যাভেলেবল, পেনলেস প্রসিডিওর। সবাই তো পেনটাকেই ভয় পায়, অপারেশন করলে সাংঘাতিক ব্যথা হবে, ওখানে আপনি কেটে দেবেন, কেটে দেওয়ার পরে ওখান থেকে আমি পায়খানা করবো কী করে, এইসব চিন্তাগুলো সবার থাকে। তো যে এই যে স্টেপলড হিমোরয়েডোপেক্সি যেটা রয়েছে প্লাস লেজার যেটা রয়েছে, দে আর রিলেটিভলি পেনলেস প্রসিডিওর। সেগুলো কিন্তু এখন নতুন মডার্ন ট্রিটমেন্টে কিন্তু ওগুলো ইনক্লুড হয়ে গেছে, সেগুলো আমরা করছি, সেগুলো করা যেতে পারে। মানুষের এখন অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু কাজের সাথে তারা যুক্ত যে ভাবছেন যে তাদের সার্জারি খুব দরকার, ডক্টর হয়তো সাজেস্ট করে দিয়েছেন, তারপরে দেখা যাচ্ছে ডিলে করছেন, তার কারণ তারা ভরসা পাচ্ছে না যদি কাজের জায়গায় কোনো রকম ক্ষতি হয়, কারণ তার যদি প্রসিডিওরটা অনেক ডিলে হয় রেস্ট করে স্বাভাবিক লাইফে ফিরতে। তো জেনারেলি একটি মানুষের সার্জারি হয়ে যাওয়ার পরে স্বাভাবিক লাইফে ফিরতে কতদিন সময় লাগে? যেগুলো আমরা বললাম যে লেজার থেরাপির পরে 3-4 দিন পরে কিন্তু কাজে ফিরে যেতে পারে। স্টেপলড হিমোরয়েডোপেক্সিতে সপ্তাহখানিকের মধ্যে কাজে ফিরে যেতে পারে। যেগুলো স্ট্যান্ডার্ড সার্জারি করা হচ্ছে সেগুলো কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, এখনও স্ট্যান্ডার্ড সার্জারি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি, কারণ ওটা যতটা রিলিফ দেয় ততটা অন্য কোনো প্রসিডিওরটা সেই পরিমাণ রিলিফটা গ্যারেন্টিতে দেয় না। কিন্তু দ্যাট ইজ এ পেইনফুল কন্ডিশন। সেটাতে মোটামুটি 2 সপ্তাহের মতন সময় লাগে, তারপরে কাজে ফিরে যেতে পারে। অ্যান্ড কমপ্লিট হিলিংয়ে অ্যারাউন্ড 6 উইকস টাইম লাগে। তো নর্মালি আফটার যে প্রসেসই করুক না কেন, সপ্তাহ 2 পরে লোকে নিজের কাজে ফিরে যেতে পারে। আর কাজে ফিরে যাওয়ার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনসগুলো রয়েছে। প্রত্যেকটা মানুষের সহ্য ক্ষমতাটা তো সমান থাকে না। একটা মানুষের সহ্য ক্ষমতা খুবই কম, সে 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ পর্যন্ত সে বাড়ি যেতে পারে না, এরকম হতে পারে। তো সেই জন্য সহ্য ক্ষমতার উপরে ডিপেন্ড করে। কিন্তু নর্মালি আমাদের সব পেশেন্টগুলোই সপ্তাহ 2 মধ্যে স্ট্যান্ডার্ড সার্জারি যেগুলো করি সেগুলো 2 সপ্তাহের মধ্যে কাজে ফিরে যায়। আর লেজার আর এগুলো হিমোরয়েডোপেক্সি লোকেরা তো সপ্তাহখানিকের মধ্যে নিজের নর্মাল রুটিনে ফিরে যেতে পারে। সুতরাং এই যে একটা সময়ের ব্যারিয়ার রয়েছে, এটাও অনেক কম সময়ের মধ্যে পসিবল যদি আর্লি স্টেজে এলো,
হয়তো সার্জারি করাতে হচ্ছে, সার্জারি করতেই হলো না, লিস্টে ছিল সার্জারি হয়তো করতেই হলো না, স্ক্লেরোথেরাপি করেই কাজটা মিটে গেল, একটা ব্যান্ডিং করেই কাজটা মিটে গেল, তার জন্য তাকে ভর্তি হতে হলো না। তার যে খুব আর্লি স্টেজে যদি আসে তাহলে হয়তো সার্জারি করতে হলো না। একটা বিষয় খুব মনে আসে, একটা প্রশ্ন, যে পাইলসটা একটা কনস্টিপেশন, একটা বড় কারণ হচ্ছে পাইলসের, যেটা আপনি বললেন। একবার কোনো মানুষ সার্জারি করিয়ে নিল, নেক্সট টাইম কি আবার কখনো পাইলস ডেভেলপ করতে পারে? ইয়েস, এটা ভালো প্রশ্ন। আমি তো বললাম পাইলসের ট্রিটমেন্টের মধ্যে লাইফস্টাইলের বিরাট রোল আছে, ডায়েটারি ফাইবারের বিরাট রোল আছে। সেক্ষেত্রে একজনকে সকাল থেকে রাত পর্যন্ত কিরকম লাইফস্টাইল লিড করা উচিত? লাইফস্টাইল লিড করার মধ্যে যেটা হচ্ছে, ফার্স্ট জিনিস যেটা হচ্ছে টাইমলি খাওয়া, আর খাওয়ার মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফাইবার হ্যাজ টু বি ইনক্লুডেড। যে মিনিমাম আমরা বলি 30 গ্রাম ফাইবার ডেলি দরকার। তো 30 গ্রাম ফাইবার যদি সে অ্যাড করতে পারে তাহলে কিন্তু বাকি যা খুশি খাক তাতে খুব একটা কিছু যায় আসে না। সে সারাদিন নন ভেজিটেরিয়ান ফুড খাচ্ছে যেখানে কোনো ফাইবার নেই, তার সঙ্গে যদি সে, আমি তো সবাইকে বলি তুমি 2টো শসা ডেলি খাও, তারপর তার সঙ্গে যা খুশি খাও। আচ্ছা। তো তারপর তুমি মাংস খাও, তুমি মাছ খাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার ওটা ভালো লাগে তুমি খাও, আমি বলছি না সেটা কেউ না, কিন্তু রোজ নিয়ম করে 2টো শসা খাও, তাহলে কিন্তু তোমার আর কিছু দরকার লাগবে না। শসা কতটা গুরুত্ব রাখে, মানে শসা কেন? একটা এক্সাম্পলের জন্য বললাম, শসা হতে পারে, সে গাজর হতে পারে, বিনস হতে পারে, যাই হতে পারে, কিন্তু আমি এক্সাম্পল 2টো শসা মানে মোটামুটি তাতে 30 গ্রাম ফাইবার হয়ে যায়। মানে ম্যাক্সিমাম ফাইবার যেটা থাকে সেরকম খাবার ইনটেক করতে হবে। আর সুস্থ থাকার জন্য, পাইলস থেকে মুক্তি লাভ করার জন্য, যাদের পাইলস হয়ে গেছে তারা তো অবশ্যই ডক্টরের পরামর্শ ফলো করবেন। আর যাদের মনে হচ্ছে পাইলস ডেভেলপ করার একটা প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে প্রথম থেকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, খাবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে, সেখানে ফাইবার যেন অবশ্যই ইনটেক করা হয়। পাশাপাশি যে বিষয়টা উঠে এলো, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। আজকে সময়টা হাতে একেবারে নেই। এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করলে আপনার ইন্টেস্টিনাল মোটিলিটি ঠিকঠাক থাকে, তার জন্য কনস্টিপেশন, যেমন ওল্ড এজে যেটা হচ্ছে ইন্টেস্টিনাল মোটিলিটি কমে যায়, তার জন্য ওল্ড এজ পেশেন্টসদের কনস্টিপেশনটা ডেভেলপ করে। তো সেই জন্য ইন্টেস্টিনাল মোটিলিটি ঠিকঠাক রাখতে গেলে আপনার নিজের মোটিলিটিটাও ঠিকঠাক রাখতে হবে। সেই জন্য আপনার রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক, একদম তাই। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।